আসসালামু আলাইকুম। পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকি। এই প্রতিটা ভিডিও আপনার জন্য অনেক উপকার হবে। একজন পাইপ ফিটার অবশ্যই তাকে ফেব্রিকেটর হতে হবে, একজন ফেব্রিকেটরকে অবশ্যই ফোরম্যান হতে হবে এবং একজন ফোরম্যানকে সুপারভাইজার হতে হবে। কেননা আমাদের প্রতিটা প্রবাসীকে তার স্কিলটাকে অবশ্যই সুন্দরভাবে ডেভেলপ করতে হবে, যাতে করে ভালো মোটা অঙ্কের একটা বেতন আমরা সবাই পাবো। ঠিক আছে? তো এখন আজকে আমাদের বিষয়টা হচ্ছে ড্রয়িং রিভিশন। এই কাজটা মূলত কোনো পাইপ ফিটারের না, অথবা সামটাইম কোনো ফেব্রিকেটরের না, এটা ফোরম্যান করে থাকে। তো এই ভিডিওটা মূলত আমার ছাত্র এখানে যারা আছে তাদের জন্য, প্লাস আপনারা যারা আমার ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদের জন্য। এখানে রিভিশনের কিছু সিম্বল আছে যেটা আমাদেরকে দেখে বুঝতে হবে যে এই ড্রয়িংটা রিভাইজড হয়েছে, বা আমাদের রিভাইজ ড্রয়িং যদি কখনো দেখায় যে এইটা কি, এইটা কি, এইটা কি, অথবা এইটা কি, তখন আমাদেরকে ইন্টারভিউতে বলতে হবে যে এই সিম্বলের অর্থ হচ্ছে এইটা। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জয়েন্ট আছে, জয়েন্ট নাম্বার 20, এটা সব জয়েন্ট। আমাদের যে সিম্বলটা দেখাচ্ছে ভিতরে, এটা কি জয়েন্ট? সব জয়েন্ট। তো এই সব জয়েন্টের নিচে আবার দিয়েছে ফিল্ড জয়েন্টের চিহ্ন এবং লিখেছে কি RW। ক্লিয়ার? তো আমরা এটা আস্তে আস্তে বুঝাবো। আবার উপরে যদি দেখি একটা বাল্বের এখানে করছে, ব্র্যাকেট দিয়েছে, প্লাস এখানে একটা ত্রিভুজের ভিতরে আমাদের যে নাম্বারটা লিখেছে এটাকে মূলত বলা হয় কি রিভিশন নাম্বার। তো ড্রয়িং যখন নতুন রিভিশন হয় তখন মূলত এই সিম্বলটা ব্যবহার করা হয় ত্রিভুজের, এবং এর ভিতরে নতুন রিভিশন নাম্বারটা থাকে। ক্লিয়ার? তো একজন ফোরম্যান অথবা একজন ফেব্রিকেটর যদি এই কাজটা করে থাকেন, তাহলে তাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে আমার ড্রয়িংটা রিভিশন হচ্ছে কেন, এর নোটটা লিখতে হবে। তো আমরা অবশ্যই খেয়াল করব যে রিভিশন মূলত ড্রয়িংয়ে কেন হয়। ঠিক আছে? রিভিশন মূলত ড্রয়িংয়ে কেন হয়? কয়টা কারণ? দুইটা। একটা হচ্ছে আমাদের পাইপলাইনে যদি নতুন কোনো পরিবর্তন হয়। ক্লিয়ার? পাইপলাইনে যদি নতুন কোনো পরিবর্তন হয় তাহলে হচ্ছে রিভিশন হয়, অথবা যদি আমাদের লাইনে কোনো ভুল হয়। মনে করেন স্পুলটা বানায় নিয়ে এসে সব থেকে সাইডে যখন ইরেকশন করব, তখন যদি দেখি যে একটা ওলেটের কোঅর্ডিনেশন বা ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, হতে পারে যে কোনো কারণে সব থেকে ফিটাপে চলে আসছে ওয়েল্ডিংয়ে, কিন্তু সাইডে দেখা যাচ্ছে কি এটা যাওয়ার কথা, এটা আছে কি ওয়েস্টে, কিন্তু আমার ড্রয়িং মানে অ্যাকচুয়াল কন্ডিশনে যখন স্পুলটাকে লাগানো হচ্ছে দেখা যাচ্ছে সেটা ইস্টে আছে। বুঝতে পারছেন? তো এই ভুলগুলোর কারণে কি ড্রয়িংটা রিভিশন হয়। এছাড়াও আরও অনেক ভুল আছে যে কারণে আমাদের পাইপলাইনটা কি রিভিশন হবে। সব থেকে একটা স্পুল ফিট আপ করে নিয়ে আসলো, ওয়েল্ডিং করে নিয়ে আসলো, রেডি হয়ে আসার পর যখন দেখা গেল কি লেভেলনেস বা কি প্লামনেস, হ্যাঁ স্কোয়ারনেস, তো এখন ওটাকে আমাদের কাটতে হবে না। তো এজন্য কাটতে হবে মিন্স এটা না যে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে ওটাকে ফিরে আবার ফিট আপ দেবো এবং ওয়েল্ডিং করবো। কিছু প্রসিজার আছে। কি আছে? কিছু প্রসিজার। এই প্রসিজারগুলো ফলো না করলে কখনোই আপনি ওইখানে থাকতে পারবেন না, প্লাস কাজও করতে পারবেন না। আপনার ইচ্ছাধীন কোনো কাজ যদি আপনি করতে যান তাহলে প্রজেক্ট থেকে আপনি রিলিজড হয়ে যাবেন। এই জন্য যে প্রসিজারগুলো আছে আমাদের কিউসির, কোয়ালিটি কন্ট্রোলের, সেই প্রসিজারগুলো আমাদেরকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, আমার যেখানে সমস্যা, এই জয়েন্টে যদি সমস্যা হয়ে থাকে, এটা কাটিং করার আগে আমাকে এইভাবে ড্রয়িংটাকে আগে রেডি করতে হবে। ঠিক আছে? কেন জয়েন্টটা কাটবো, রিজনটা এখানে দিয়েছে কি, নোট একটা দিয়েছে SW20, যেমনটি আমরা বলেছি এটা কি SW20 চেঞ্জ টু FW20, মানে কি সব ওয়েল ছিল 20 নাম্বার জয়েন্ট, এটাকে চেঞ্জ করে কোথায় নেওয়া হয়েছে? ফিল্ডে। কেন করা হয়েছে? RW, কাট অ্যান্ড রিওয়েল। এবার কারণ দেখাচ্ছি কি ডিউ টু রং ওরিয়েন্টেশন অফ অলেট, মানে এই যে অলেটটা দেখতেছেন এর ওরিয়েন্টেশন কি রং বা ভুল হয়েছে। ঠিক আছে? সাইডে থাকার কথা, ড্রয়িংয়ে আছে ওয়েস্টে, কিন্তু এইখানে যে ফিল্ড জয়েন্টটা করছে এটা করার পরে এটা চলে গেছে কোথায়? ইস্টে। তাহলে এই যে ভুলটা, এই ভুলটা সংশোধনের জন্য আমাদেরকে ড্রয়িং রিভিশন করতে হবে না? তো এই নোটগুলো আমাদেরকে ফলো করতে হবে যে কি নোটটা লিখতে হবে। ঠিক আছে? দ্বিতীয়ত, আমাদের আর একটা নোট এখানে আছে, দেখেন এই যে বাল্বটা, একটা গেট বাল্ব সিম্বলটা, তো এখানে লিখছে কি আইটেম নাম্বার 8, এটা আইটেম নাম্বার কত? 8।
গেট ভালভ স্পিন্ডেল চেঞ্জ টু নট অ্যাজ পার সাইট কন্ডিশন। এটা তো ড্রয়িং হিসেবে আপে আছে, ড্রয়িং হিসেবে কোথায় আছে? আপে আছে না? তো অ্যাকচুয়ালি তো আপেই থাকার কথা, কিন্তু এখানে আপে যখন ইনস্টল আপনারা করতে যাবেন দেখা যাচ্ছে উপরে কোনো কিছুর সঙ্গে বাইরে যাচ্ছে, অথবা হ্যান্ডেলটা এত উপরে উঠে গেছে যে ফ্লোর থেকে ওইখানে অপারেট করা সম্ভব না। তাহলে এখন কি আমাদের ড্রয়িং এর হিসেবে তো কাজ করতে হবে, অ্যাজ পার ড্রয়িং অ্যাজ পার সাইট কন্ডিশন, ক্লিয়ার? কিন্তু ড্রয়িং হিসেবে কাজ করতে গেলে ভাল্বটা খোলা যাবে না, অপারেটর এসে কীভাবে খুলবে? অত দূর যাইতেই পারবে না, মানে নিচে থেকে এতটা নিচেও না যে খোলা যাবে। এখন ওই হ্যান্ডেলটাকে যদি মুভ করে নর্থে অথবা সাউথে, ইস্টে অথবা ওয়েস্টে যে কোনো একটা দিকে নিয়ে যায়, যে সহজে ওটা ভাল্বটা ঘুরানো যাবে, হ্যান্ডেলটা কী করে যাবে, স্পিনটাকে ঘুরে যাবে। তো এই জন্য আমরা ওইখানে পাঞ্চ লিস্ট আসবে, এখানে কি আসবে, পাঞ্চ লিস্ট আসবে। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের ড্রয়িংটাকে রিভাইজ করতে হবে, রিভাইজ না করলে আমরা এই কাজ অ্যাজ পার ড্রয়িং করতে পারবো না, ক্লিয়ার? তো এখন এইখানে যে বিষয়টা ছিল জয়েন্ট নাম্বার 20, এই বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে সব জয়েন্ট আমাদেরকে কাটতে হলে যে প্রসিডিওর কি, প্রথমে আরএফআইটা দিতে হবে না? প্রথমে কি আরএফআইটা দিতে হবে, নাকি আমরা ইচ্ছে করে যাই কাইটে ব্যাবেল বানায় ফিট আপ করবো? নো, প্রথমে আমাদেরকে পাইপিং কিউসি এবং ওয়েল্ডিং কিউসির কাছে আরএফআই দিতে হবে, রিকোয়েস্ট ফর ইনস্পেকশন। কি বলে? রিকোয়েস্ট ফর ইনস্পেকশন। আরএফআই ফর্ম পাওয়া যায়, ফোন ব্যানারটা রেডি করে ফেব্রিকেটাররাও তৈরি করে, সমস্যা হয় না। কিন্তু পাইপ ফিটারদের জন্য এটা না, যদি শিখে থাকেন ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আপনার ড্রয়িংটা হাতে পেলে তো বুঝবেন যে এগুলো কি, তাই তো? তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে আরএফআই দিতে হবে পাইপিং কিউসি এবং ওয়েল্ডিং কিউসির কাছে। পাইপিং কিউসি এটাকে অবজার্ভ করার জন্য সাইডে আসবে, তার সঙ্গে অবশ্যই ফোরম্যান এবং ওই কাজের যে পাইপ ফিটার তাকে অথবা ফেব্রিকেটার তাকে সাথে থাকতে হবে। এরপরে তাকে দেখাইতে হবে, দেখেন ড্রয়িং হিসেবে আমার এই ওলেটটা হচ্ছে কোন দিকে, ওয়েস্টে থাকার কথা, কিন্তু অ্যাকচুয়াল কন্ডিশনে এটা আছে ইস্টে, এই জন্য আমাকে কাটতে হবে। এখন এই ওলেটটা সাধারণত কি লাগানো হয় পাইপটাকে ছিদ্র করে, ওটা এমন না যে ওইখান থেকে কাইটে ঘুরে আবার অপোজিটে দিবেন, ওই ছিদ্রটা বন্ধ করে দেবেন, ওই পাইপটাই পুরো বাদ। এখন দেখেন আপনি যদি এই জয়েন্টটা কাটিং করে মুভ করেন এই জয়েন্টটা, তাহলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমার ওলেট কাটা লাগতেছে না। তো এই জয়েন্ট নাম্বার 20 কেটে মুভ করে ঘুরে দিয়ে পরে আবার এটাকে ফিট আপ এবং ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো। এখন কথা হচ্ছে আরএফআই দেওয়ার পর পাইপিং কিউসি এবং ওয়েল্ডিং কিউসি যখন আসবে তখন তারা দেখার পরে এরপর তারা সাইন করবে। এখানে আমাদের এই যে ড্রয়িংটা, ঠিক আছে, এটা হচ্ছে রিভাইজ ড্রয়িং। এটা কি, এখানে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে রিসিপ্ট 27 আগস্ট 2011, এরকম একটা স্ট্যাম্প থাকবে, এই যে এরকম একটা স্ট্যাম্প থাকবে, প্লাস এটা যদি কিউসি দেখার পরে অ্যাপ্রুভ করে আপনার জয়েন্টটা কাটা প্লাস রিওয়েল্ডিংয়ের জন্য, তখন এখানে অ্যাপ্রুভ ফর কনস্ট্রাকশন নামে একটা স্ট্যাম্প থাকবে। এই দুটো স্ট্যাম্প যখনই আপনার ড্রয়িংয়ে থাকবে এবং এখানে কিছু সাইনেজ আছে দেখেন, সিগনেচার, এগুলো করার পরে যখন রিভাইজের ড্রয়িংটা আসবে তখনই আপনি সেই জয়েন্টটা কাটতে পারবেন, বুঝতে পারছেন? তখনই সেই জয়েন্টটা কাটতে পারবেন। সামহাউ যদি ফোরম্যান বলো অলরেডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, ড্রয়িংটা আসতে দেরি হচ্ছে, তোমরা কাটিং করো, আপনারা কাটলে সমস্যা হবে না, বাট চেষ্টা করবেন ড্রয়িংটা হাতে পাওয়ার পরেই আপনারা কাজটা করার। এখন আমাদের পাইপিং কিউসি আর ওয়েল্ডিং কিউসি যদি এগ্রি থাকে তাহলে কাজটা করা যায়, কেননা বসে থাকতে হবে, তাই না? তাদেরকে একবার ইন্সপেকশন করাই দেওয়ার পরে তারপরে যদি তারা বলে যে ড্রয়িং সাবমিট করো, আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, তোমরা কাজ করো, সমস্যা নেই, তো আমরা করতে পারবো, ক্লিয়ার? তো এখন এই ড্রয়িংটা যখন আমরা সাথে পাবো, এখানে আমাদের ড্রয়িংয়ের আগের যে রিভিশন নাম্বার কত ছিল, এখানে রিভিশন 1C আছে না, এখানে কত লেখা আছে 1C F1 আছে, প্লাস এখানে রিভিশনের জায়গায় পাশেও লেখা আছে F1 আছে না? তো দেখেন প্র্যাকটিক্যালের সঙ্গে আমরা যখন মিলিয়ে দেখবো আর থিওরির সঙ্গে আমরা যখন প্র্যাকটিক্যালটা মিলিয়ে দেখবো তখন আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এই রিভাইজ ড্রয়িংটা সবার হাতে দিয়েছি না, গুড। এবং এইখানে যে ত্রিভুজের চিহ্নটা 1C F1 আছে না, তার মানে আগে ছিল 1C, এখন চেঞ্জ হয়ে কি হয়েছে F1। তো আমরা এটাকে 20 RW করে দিলাম, এই কি SW20 থেকে RW20। এরপর আমাদের মনে করেন যে পাইপটা কাটলাম, কাটার পরে ভ্যাবেলটাও বানাইলাম, ফিট আপ করতে পারবো?
নো, বিগ নো। কেননা আপনি কাট অ্যান্ড রিওয়েল্ডের ক্ষেত্রে কখনোই একটা জয়েন্ট কাটিং এবং ভ্যাবেলিংয়ের পরে ফিট আপ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওখানে টেস্ট হচ্ছে। কি টেস্ট? এমটি এবং পিটি, এমটি এবং ম্যাগনেটিক টেস্ট এবং পেইন্ট টেস্ট। এই টেস্ট দুটো হওয়ার পরে যখন দেখবে যে না আমার ভ্যাবেলের ভিতর কোনো সমস্যা নেই, তখন আমরা ফিট আপ করতে পারবো। এই দুটো টেস্ট হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, এবং পাস হওয়ার পরে, এই দুটো টেস্ট যেটা এটা হওয়ার পরে যখন পাস হয়ে যাবে তখনই আমরা ফিট আপ করতে পারবো। এই জন্য এই কাজগুলো একটু ডিলে হয়, সময় লাগে। আরএফআই দিতে হয় একদিন আগে, আরএফআই দিতে হয় কি একদিন আগে, একদিন আগে আরএফআই দিতে হয়। অ্যাপ্রুভ হওয়ার পরে ড্রয়িং যখন রিভাইজড হয়ে আসে তারপরে এই কাটিংটা করতে হয়। কাটিং করে ভ্যাবেলিং করেন, এরপরে আবার অপেক্ষা করতে হয় এমটিপিটি করার জন্য যে টেকনিশিয়ান তাদের জন্য, তাদেরকে নিয়ে এসে আবার এমটিপিটি করাইতে হয়। এরপর পাস হলে তারপর ফিট আপ। তো একটা লম্বা প্রসিজন না? তো এটা সাধারণত কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার লাইনে, আপনার যদি পাইপ লাইনে কোনো পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের রিভাইজ ড্রয়িং আগে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আরও অনেক কারণে রিভাইজ ড্রয়িং আর কি আপনার হয়ে থাকে, তার ভিতরে দুটো কারণ আমরা দেখাইছি। তবে প্রধান কারণ দুইটা। প্রধান কারণ কয়টা? যদি আমাদের পাইপলাইনে কোনো পরিবর্তন আসে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কি যদি কোথাও ভুল হয়ে থাকে। ক্লিয়ার? তো আমরা পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ছাত্র দেশের বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন দেশে আছে, তো তারা ভালো আছে আলহামদুলিল্লাহ, কাজ করতেছে। আর বাংলাদেশ থেকে যারা কাজ না শিখে যাচ্ছেন, কোনো প্রকার কাজ না শিখে, আমরা অনেকেই শুনতেছি যে আবার ফেরত আসতেছে, কিংবা কেউ 4-5 মাস বসে আছে। ঠিক আছে? তো এটা হওয়ার একমাত্র কারণ যে বাংলাদেশের যে মানুষগুলো এরা অদক্ষ, দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে, তা না হলে আপনি ভালো কিছু করতে পারবেন না। ওইখানে যে কাজগুলো আছে, কনস্ট্রাকশনের যে কাজগুলো, অ্যাটলিস্ট ওই কাজ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তা না হলে আপনি প্রবাসে যেয়ে যতই আপনার ভালো ফিটনেস থাকুক, যতই আপনি মনে করেন নিজেকে মনে করেন খুব জিনিয়াস, এটা তো আমাদের একটা সমস্যা। বাংলাদেশের সবাই নিজেকে খুব বড় ধরনের জিনিয়াস মনে করে, বাট অ্যাকচুয়ালি জায়গা মতন যায় সব হেল্পার। তো বেশি হেল্পার লাগে না প্রজেক্টে, চেষ্টা করবেন ভালো একটা কাজ শেখার জন্য। পাইপিং ট্রেনিং সেন্টারে প্রতি মাসের 1 তারিখে এবং প্রতি মাসের 15 তারিখে 2 বার আমরা ব্যাচ নিচ্ছি। ভর্তির জন্য আমাদের কার্যক্রম চলছে। যারা কাজ শিখে ভালোভাবে কাজ শিখে প্রবাসে যেতে চান, পাইপিং ট্রেনিং সেন্টারে অবশ্যই আসবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।